ওকে, চলে এলাম নেক্সট ক্লাস। ওয়েলকাম এগেন। সবাই আশা করি বিরাট পুরো পড়াশোনা করছিস, কারণ দেখ ব্যাপার যেটা হচ্ছে তোর কনসিস্টেন্সিটা রাখতে হবে। যদি তুই প্রত্যেকদিন পড়াশোনার কনসিস্টেন্সিটা না রাখিস, রেগুলার বেসিসে না পড়িস, তাহলে কিন্তু হবে না। তো এখন তো জানিস যে ইলেভেনের যে ফার্স্ট সেমিস্টার এক্সাম, যতই তোদের বলিস না কেন যে এক্সাম তো এখন এমসিকিউ বেসড, কিন্তু মনে রাখবি এমসিকিউ বেসড এক্সামে কিন্তু পড়তে বেশি হয়, কারণ কোশ্চেন একদম টু দা পয়েন্ট আসে। তুই যদি খুঁটিয়ে কোশ্চেনের মানে পুরো সিলেবাসটাকে ভালো করে না বুঝিস, কি কি টপিকস আছে সেই টপিকস গুলোকে যদি ঠিকঠাক ভাবে না অ্যাটেন্ড করিস, প্রপারলি যদি না শিখিস, তুই কিন্তু তোর বোর্ডের এক্সামও ভালো করতে পারবি না। তো আহ, সেই কারণেই তো তোদেরকে বলা, রেগুলার বেসিসে একটা যেটা করছিস সেটা রেগুলার বেসিসে পড়, এবং সব থেকে বড় কথা একটু প্র্যাকটিস কর। লিখে লিখে প্র্যাকটিস না করলে কিন্তু সায়েন্স হবে না। তো তার জন্য একটা প্র্যাকটিসের খাতা তো সবসময় থাকতে হবে, যেটা আমি সবসময় বাচ্চাদের বলি। তো এখন নেক্সট যেটা ব্যাপার, তোদের যেটা বলেছিলাম যে আমরা হাইব্রিডাইজেশনের ক্লাসটা করাবো, হাইব্রিডাইজেশনের ফুল ক্লাস একটা আমরা ভিডিও আপলোড করব। তো আগের ক্লাসের কিছু কিছু কোশ্চেন আমি পেয়েছি, সেগুলো আমি বলবো। যে একটা কোশ্চেন, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, যে হাইব্রিডাইজেশন স্যার আমরা তড়িৎ যৌগদের ক্ষেত্রে কি দেখবো। এই কোশ্চেনটার অ্যান্সারও আজকে আমি বলবো। এখন যেটা বলার, যে এই যে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, এর আগের ক্লাসে দেখবি আমি আলোচনা করেছি যে সংকর কক্ষ যেগুলো, অর্থাৎ sp sp2 sp3 sp3d sp3d2 sp3d3, এই যে সংকর কক্ষগুলো, এই যে হাইব্রিড অরবিটাল বা সংকর কক্ষ, এই হাইব্রিড অরবিটালের ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করব। সো এই হাইব্রিড অরবিটাল যে ব্যাপারটা আমরা যেটা বলছিলাম, যেমন যে হাইব্রিডাইজেশন হয় কেন। আমি শুধুমাত্র প্রথম দিনে আমরা দেখেছি যে sp3 হাইব্রিডাইজেশন মিথেনের ক্ষেত্রে আমরা করে দেখালাম, যে মিথেনের যদি আমি শুধুমাত্র অ্যাটমিক অরবিটাল, দ্যাট ইজ sp-df, এই অ্যাটমিক অরবিটাল গুলোকে ধরে আমি যদি মিথেনের বন্ধন ব্যাখ্যা করতে চাই, তাহলে কিন্তু আমি মিথেনের বন্ধন ব্যাখ্যা করতে পারছিলাম না। তাই জন্যই আমাদের একটা নতুন কনসেপ্ট এলো, যেটাকে আমরা বললাম মিক্সিং অরবিটাল। এই যে অ্যাটমিক অরবিটাল গুলোর মিক্সিং এর ফলে এটা তৈরি হয়েছে, এই জন্য এটাকে আমরা বলেছিলাম মিক্সিং অরবিটাল বা হাইব্রিড অরবিটাল। এই কনসেপ্টে গেলে তবে আমি মিথেনকে ব্যাখ্যা করতে পেরেছিলাম, এবং মিথেনের জন্য আমরা sp3 হাইব্রিডাইজেশন বা সংকরায়ন ব্যাপারটা পেয়েছিলাম। এখন কোশ্চেন হচ্ছে যে স্যার, তাহলে তড়িৎ যৌগের ক্ষেত্রে কি হাইব্রিডাইজেশন হয় না? একদমই উত্তরটা হচ্ছে না। তড়িৎ যৌগের ক্ষেত্রে আমরা হাইব্রিডাইজেশন বা সংকরায়ন দেখবো না। এই কারণেই দেখবো না যে বন্ধনের যে নলেজ, বন্ধন হতে গেলে সবসময় আমরা বলেছিলাম যে বন্ধন সবসময় শেয়ারিং অফ ইলেকট্রনস এর মাধ্যমে হয়, কিন্তু তড়িৎ যুজিতে পার্মানেন্ট ইলেকট্রন চলে যায়, একজনের কাছ থেকে দিয়ে ক্যাটায়ন হয়, আর একজন পার্মানেন্টলি সেই ইলেকট্রন অ্যাকসেপ্ট করে অ্যানায়ন হয়, এবং স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়। বোথ দ্য কনসেপ্ট ইজ টোটালি ডিফারেন্ট। তড়িৎ যৌগতে কি হয়, তড়িৎ যৌগতে একটা তড়িৎ আকর্ষণ বলের দ্বারা পরমাণুগুলো যুক্ত হয়, কিন্তু এখানেতে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যুক্ত হয়। তাহলে যেখানে বন্ধন আছে তার ক্ষেত্রেই কিন্তু আমরা হাইব্রিডাইজেশনের কনসেপ্ট পড়বো। ক্লিয়ার? তাহলে তড়িৎ যৌগতে কোনো বন্ধন নেই, ওখানে জাস্ট একটা অ্যাট্রাকশন ফোর্স, আকর্ষণ বল দুজনের মধ্যে, ক্যাটায়ন এবং অ্যানায়নের আকর্ষণ বল, ওখানে কিন্তু কোনো বন্ধনের কনসেপ্ট আসছে না। তাহলে এরপরে দেখ, আমরা যেটা পড়াবো বলেছিলাম sp2 হাইব্রিডাইজেশন। sp2টা কি? আমি প্রথম দিনেও বলেছিলাম যে কোনো হাইব্রিডাইজেশন করতে গেলে সবার প্রথমে আমাদের যেটা করতে হয়, একটা এক্সাম্পল নিয়ে সেই এক্সাম্পলের বেসিসে আমাকে ওটাকে ডেসক্রাইব করতে হয়। ঠিক তো? তাহলে সেই এক্সাম্পলের বেসিসে যদি আমাকে বলতে হয়, তাহলে আমাকে এখানে কি এক্সাম্পল নেবো? সি ডাবল বন্ডেড সি, এই এক্সাম্পলটা নেবো, অর্থাৎ ইথিলিনের এক্সাম্পল নিয়ে আমরা sp2 হাইব্রিডাইজেশনকে বোঝাবো। sp2 হাইব্রিডাইজেশন আগের দিনে যেমন করলাম, sp3 হাইব্রিডাইজেশন করতে গেলে একটা জিনিস লক্ষ্য করলাম, যে কার্বনের যদি চারটেই সিঙ্গেল বন্ড থাকে সেটা হচ্ছে sp3, কার্বনের যদি একটা ডবল দুটো সিঙ্গেল থাকে সেটা হচ্ছে sp2, আর একটা মনে রাখবি, যদি কার্বনের ট্রিপল বন্ড থাকে,
অথবা দুদিকে দুটো ডাবল বন্ড থাকে সেটাও হলো sp, এটাও sp, এটাও sp। এই দুটো কেস হচ্ছে 2 ডাইমেনশনাল 2D, আর এটা হচ্ছে 3 ডাইমেনশনাল। sp3 হচ্ছে 3 ডাইমেনশনাল, মানে এরা হচ্ছে 3D স্ট্রাকচার দেবে, আর এরা হচ্ছে 2D স্ট্রাকচার, মানে প্লেনে পড়ে আছে। ইথিলিন প্লেনেতে পড়ে আছে, মানে জাস্ট আমরা যদি বোর্ড বরাবর ধরি বোর্ডেতে পড়ে আছে, বা আমরা হাতটাকে যদি এইভাবে ধরি ইথিলিন আমার এরকম হাতের উপরে থাকবে। ক্লিয়ার কিনা? তাহলে এই কার্বনটাও sp2, এই কার্বনটাও তো sp2। তাহলে sp2 হলো কি করে? কার্বনের 6টা ইলেকট্রন, আগের দিনের মতো 1s2 2s2 2p2। তাহলে 2s এ আছে দুটো ইলেকট্রন, 2p তে আছে তোর দুটো ইলেকট্রন। এটাকে এনার্জি দেবো, সেই আগের দিন বলেছিলাম যে যখনই হাইড্রোজেন আসবে বা অন্য কোনো অ্যাটম আসবে তখনই এটা এক্সাইটেড হয়ে যাবে, তাহলে এর ইলেকট্রন শিফট করে কোথায় যাবে? এখানে চলে যাবে। কিন্তু মিশেছে কজন? একটা এস দুটো পি এর সাথে মিশেছে, তাহলে 3টে অরবিটাল হবে, যেখানে পিজেড ডা পাশে পড়ে আছে। এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা দেখ, এখানকার ইলেকট্রনটা লাফ দিয়ে এখানে গেল, কোথায় গেল? এটা পিজেড ঘর, পিএক্স পিওয়াই পিজেড দিয়ে পিজেড সেপারেট হয়ে গেল, এস দুটো পি এর সাথে মিশেছে, তাহলে এটা sp2 হলো। এরও ক্যারেক্টার sp2, এও sp2, এও sp2। আগের দিনই বলেছিলাম যেখানে তুই যদি খুঁজিস যে এস শুধু এস ক্যারেক্টার শুধু পি ক্যারেক্টার পাবো না, আমরা কি পাবো? মিক্সিং ক্যারেক্টার। আমি যদি বলি পার্সেন্টেজ অফ এস কত আছে, পার্সেন্টেজ অফ এস আছে 33.3%, পার্সেন্টেজ অফ পি আছে 66.6%, তাহলে এখানে আমরা একটা মিক্সিং ক্যারেক্টার পাবো। এই ছবিটা বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে এস, এস হচ্ছে স্ফেরিক্যাল, তাহলে এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এর সাথে মিশছে কে? px according to x axis, this is px, according to y axis this is py, according to z axis, যেটাকে আমরা আলাদা করে দেখাই কারণ আমরা s এর সাথে দুটো p কে মিশিয়েছি, pz আমি বলেছি আলাদা আছে, তাহলে এটা হলো pz according to z axis। এবার দেখ ডাম্বেলের আমি বলেছিলাম যার ক্যারেক্টার বেশি তার মতো হয় sp2, বা যে কোনো হাইব্রিড অরবিটাল সবসময় যে যার চরিত্র বেশি অর্থাৎ তার মতো হয়। তাহলে এখানে ডাম্বেলের ক্যারেক্টার বেশি, তাহলে ডাম্বেলের মতো শেপ হবে, তাহলে এই একটা ডাম্বেল, এই একটা ডাম্বেল, এই একটা ডাম্বেল। ঠিক আছে, এটা হলো তোর পিজে sp2 এবং কিরকম sp2? এগুলো কিরকম sp2? এটা হচ্ছে হাফ ফিল্ড sp2, হাফ ফিল্ড sp2, কারণ এই যে একটা করে ইলেকট্রন আছে হাফ ফিল্ড অবস্থা, আর এখানে দেখ পিজেডটা পড়ে আছে, এটা হচ্ছে পিজেড। সিমিলারলি পাশের কার্বনটার জন্য তাই, পাশের কার্বনেও একই ঘটনা ঘটছে, পাশের কার্বনেও এটা একটা sp2, এই একটা sp2, এই একটা sp2, একটা করে ইলেকট্রন এদেরও আছে হাফ ফিল্ড, হাফ ফিল্ড অবস্থায় একটা করে ইলেকট্রন আছে। তাহলে এখানটাতে দেখ sp2 সিগমা তৈরি হয়ে গেছে, আর এরও পিজেডটা পড়ে আছে, এই যে পিজেড একটা ইলেকট্রন নিয়ে পড়ে আছে, তাহলে এর সাথে এর ল্যাটেরাল ওভারল্যাপ হবে। ল্যাটেরাল ওভারল্যাপটা কি? এই যে এরকম একটা অরবিটালের সঙ্গে এরকম পি অরবিটালের যদি পাশাপাশি বা উপর নিচে বলি, এই ওভারল্যাপটাকে আমরা বলবো ল্যাটেরাল ওভারল্যাপ। ওভারল্যাপ মানে জাস্ট মিক্সড, কিভাবে মিশেছে সেটা। তাহলে এই ল্যাটেরাল ওভারল্যাপে তৈরি হয় পাই বন্ড, তাহলে এটা একটা পাই বন্ড তৈরি হয়ে গেল। এখানে কি থাকছে? পিজেড, এই sp2 এর সঙ্গে এগুলো সব হাইড্রোজেন এলো, তাহলে sp2 এর সাথে 1s হাইড্রোজেনের সিগমা বন্ড ফর্মেশন হলো, তাহলে এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, তাহলে sp2টাও এখানে হাফ ফিল্ড, 1s হাইড্রোজেনটাও হাফ ফিল্ড, তাহলে তাদের মাধ্যমে একটা সিগমা গেল। তাহলে আমি বলতে পারি একটা ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, একটা ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই। আর যদি আমি টোটাল ইথিলিনে কটা সিগমা আছে বলি, একটা, এই একটা, এই একটা, এই একটা, তার মানে 5টা টোটাল সিগমা আর একটা পাই আছে টোটাল ইথিলিন মলিকিউল। তাহলে এই হচ্ছে ওভারঅল আমার sp2 হাইব্রিডাইজেশন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে sp সংকরায়ন অবস্থা। তাহলে sp পড়তে গেলেও আমাকে একটা এক্সাম্পল নিতে হবে, একটা এক্সাম্পল সেট করে আমাকে sp তে যেতে হবে। তাহলে sp সংকরায়ন অবস্থার এক্সাম্পলটা কি? sp সংকরায়ন অবস্থার এক্সাম্পল হচ্ছে আমাদের CH ট্রিপল বন্ড CH, এটা CH ট্রিপল বন্ড CH হচ্ছে আমাদের sp সংকরায়িত কক্ষকের এক্সাম্পল। তাহলে এখানেও তাহলে দেখ এটা কিভাবে তৈরি হয়েছে, এখানেও আমরা দেখাবো।
কার্বনের তাহলে 6টা ইলেকট্রন, 1s2, 2s এ দুটো, 2p তে দুটো, তাহলে 2s এ আছে দুটো, 2p তে আছে দুটো। কিন্তু আমি কি বলেছি, একটা s একটা p এর সাথে মিশবে, তাহলে এটা এনার্জি পাবে, এনার্জি পেয়ে s p এর সাথে মিশেছে, একটা s একটা p এর সাথে মিশেছে, তাহলে এখান থেকে ইলেকট্রন শিফট করে এখানে গেছে ঠিকই, কিন্তু মিশেছে একটা s একটা p, তাহলে এটাও sp এটাও sp, 50% s ক্যারেক্টার, 50% যার মধ্যে p ক্যারেক্টার আছে। আর py pz টা এরকম পড়ে আছে, এটা py এটা pz। এটার ছবিটা দেখি, একটা s, তাহলে x অ্যাক্সিস y অ্যাক্সিস z অ্যাক্সিস মিশেছে px এর সাথে, এটা x অ্যাক্সিস বরাবর সাপোজ px, আর py pz টা তোর পড়ে আছে, এটা ধর py pz। ছবিটা একটু অন্য কালিতে আমি দেখাই, এটা হচ্ছে py আর এই হচ্ছে তোর pz, এটা পড়ে আছে। তাহলে এর সাথে এটা মিশেছে মানে দুজন মিশেছে, দুটো লোক চলে যাবে, এই একটা এই একটা, এটা হলো এই কার্বনের, কারণ এই কার্বনটাও sp, এই কার্বনটাও তোর sp, তাহলে সিমিলারলি এদের একটা করে ইলেকট্রন আছে, পাশের কার্বনটাও sp বলে তার সঙ্গে এই একটা এই একটা, তাহলে এখানে দেখ sp sp সিগমা অলরেডি ফর্মেশন হয়ে গেছে। আর py pz পড়ে আছে, আমি py টাকে কি দেখাচ্ছি, এটা হচ্ছে py py, তাহলে py py হাফ ফিল্ড, এটা পাই ফর্মেশন হয়েছে, py py পাই। সিমিলারলি এখানটা ধর pz আছে, এই একটা ইলেকট্রন একটা ইলেকট্রন, তাহলে এটা হয়ে গেল পাই pz pz পাই। আচ্ছা, ঢুকেছে জায়গাটা মাথায়, দেখ sp, তাহলে এই কার্বনের sp, এই একটা sp, ওই কার্বনের একটা sp, এগুলো sp অরবিটাল, এগুলো হাফ ফিল্ড sp, এটাও হাফ ফিল্ড sp, তাহলে sp sp সিগমা হয়ে গেছে এখানটাতে একটা লোকে, আর এখানটাতে হাইড্রোজেন এলো, এখানটা হাইড্রোজেন এলো, এখানেও একটা করে সিগমা ফর্মেশন হয়ে গেল, এটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে এটাই হচ্ছে অ্যাসিটিলিনের স্ট্রাকচার, এটাই হচ্ছে sp হাইব্রিডাইজেশন ওভার। ঢুকেছে মাথায় আশা করি। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, দেখ একটা ট্রিপল বন্ড মানে, একটা ট্রিপল বন্ড মানে হচ্ছে দুটো পাই আর একটা সিগমা, তাহলে টোটাল অ্যাসিটিলিনের সিগমা কটা, একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল সিগমা হচ্ছে তিনটে, আর পাই হচ্ছে দুটো। এই হচ্ছে ওভারঅল আমাদের sp হাইব্রিডাইজেশন। ক্লিয়ার? নেক্সট নেক্সট হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে sp3 সংকরায়ন, sp3d সরি sp3d সংকরায়ন অবস্থা। তাহলে sp3d হাইব্রিডাইজেশনের জন্য একটা এক্সাম্পল আমাদেরকে নিতে হবে, কারণ এটাও বলতে গেলে আমাদের একটা এক্সাম্পলের প্রয়োজন। সেটা হচ্ছে আমরা নেব PCl5। তো PCl5 এর স্ট্রাকচারটা যদি তোদেরকে বলি, স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা ত্রিভুজ, ট্রাইগোনাল প্ল্যানার, এই যে ত্রিভুজ, এর উপরে একটা ক্লোরিন নিচে একটা ক্লোরিন, তাহলে এটা প্ল্যানার থাকছে না, তখন এটা হয়ে যাচ্ছে ট্রাইগোনাল বাই পিরামিডাল, ত্রিভুজ দ্বি পিরামিডীয়, বাংলাতে এটাকে যদি আমি বলি ত্রিভুজ দ্বি পিরামিডীয়, ত্রিভুজ দ্বি পিরামিডীয় বা ট্রাইগোনাল বাই পিরামিডাল, উপরে একটা পিরামিড নিচে একটা পিরামিড, বাই পিরামিডাল। এখানে হচ্ছে PCl5 এর এই ওপর নিচের বন্ডটাকে আমরা বলবো অ্যাক্সিয়াল বন্ড, এগুলো হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড, আর এই বন্ডগুলোকে আমরা বলবো ইকুইটোরিয়াল বন্ড, এগুলো হচ্ছে ইকুইটোরিয়াল। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা, এটা যেহেতু একটা ত্রিভুজ 120, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180। যদিও এখানে একটা কোশ্চেন আমরা পরে করব যে অ্যাক্সিয়াল PCl বন্ড ইকুইটোরিয়াল PCl বন্ড অপেক্ষা বেশি হয়, কেন হয় এটা রিপালশন থিওরিতে বোঝা যায়, এটা আমরা পরে শিখব। যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে যেটা পড়া, যে বন্ড কিভাবে তৈরি হয়েছে, অর্থাৎ sp3d হাইব্রিডাইজেশনটা কিভাবে এসেছে সেটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এখানে হচ্ছে আমাদের ফসফরাস মানে 15টা ইলেকট্রন, 1s2 2s2 2p6 3s2 3p 15 মানে 3 3d তে 0, তাহলে এখানে 3 লাস্ট অরবিটাল দ্যাট ইজ 3s 3p and 3d, এটা হচ্ছে তোর যোজ্যতা কক্ষ। তাহলে যোজ্যতা কক্ষতে আমরা দেখতে পাচ্ছি 3 এর সাথে দুটো আর 3p তে তিনটে ইলেকট্রন আছে, 3d টা হচ্ছে ভ্যাকেন্ট। তাহলে এখানে কি হবে, এটা এনার্জি পাবে যখনই আমাদের ক্লোরিন আসবে, তাহলে এনার্জি পেয়ে এখানে একটা চলে যাবে। তাহলে দেখ কি হলো,
একটা এস এর ইলেকট্রন ডি তে যাচ্ছে, তাহলে এস এর ইলেকট্রন যদি ডি তে যায় তাহলে এরা মিক্সড আপ হবে। এস তিনটে পি একটা ডি, একটা ডি তে যাচ্ছে, তাহলে এস তিনটে পি একটা ডি, তাহলে পাঁচটা ঘর, একটা এস তিনটে পি, তিন আর একে চার আর একটা ডি পাঁচ, পাঁচটা ঘর, তাহলে পাঁচটা ঘরে একটা করে ইলেকট্রন চলে গেল। তাহলে এইটা এখন হয়ে গেল তোর হাফ ফিল্ড sp3d, ইচ ঘর, প্রত্যেকটা ঘর হাফ ফিল্ড sp3d। এবার ক্লোরিন আসবে, এসে ওখানে ঢুকবে, ঢুকে বন্ড ফর্মেশন হবে, এই যে এগুলোতে ক্লোরিন আসবে, সিগমা বন্ড ফর্মেশন করবে, এগুলো সব একটা করে সিগমা হবে, এটা ঘুরে যাবে, ইলেকট্রনটা যখন যাবে ঘুরে গিয়ে পেয়ার্ড অবস্থায় গিয়ে বন্ড ফর্মেশন করবে। তাহলে স্ট্রাকচারটাকে বোঝার চেষ্টা করি, তাহলে এখানে হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস, দিস ইজ ফর এস অরবিটাল, px, this is x axis, তাহলে এটা হচ্ছে px, according to y axis this is py, according to z axis this is pz। তাহলে এদের সাথে মিশছে কে, যে কোনো একটা d, either dxy, dyz, dzx, যে কোনো একটা d মিশছে, মিশে তাহলে পাঁচটা জিনিস মিশছে, তাহলে পাঁচটা অরবিটাল তৈরি হবে, পাঁচটা ডাম্বেল, এই একটা, দুটো, তিনটে, উপরে একটা চারটে, নিচে একটা পাঁচটা, যেতে প্রত্যেকটাতে হাফ ফিল্ড একটা করে ইলেকট্রনস আছে, আমরা দেখাতে পারি হাফ ফিল্ড একটা করে ইলেকট্রনস আছে। তাহলে এখানে কি হলো, এবার ক্লোরিন এলো, ক্লোরিন মানে ক্লোরিনের 3p ইলেকট্রন এলো, তাহলে এটা হচ্ছে হাফ ফিল্ড sp3d এর সাথে ক্লোরিনের কি অরবিটাল ওভারল্যাপ, আমরা এগুলো বলেছিলাম, এটা হচ্ছে হেড অন ওভারল্যাপ, হেড অন ওভারল্যাপে আমরা জানি সিগমা তৈরি হয়, তাহলে এটাও একটা হেড অন ওভারল্যাপ, সিগমা এইভাবে তৈরি হচ্ছে, তাহলে পাঁচটা বন্ধন, পাঁচটা ক্লোরিন এসে এইভাবে পাঁচটা ক্লোরিন এসে পাঁচটা সিগমা বন্ড তৈরি করবে, এটা ক্লোরিন সিগমা, ক্লোরিন সিগমা সিগমা। তো এই হচ্ছে ওভারঅল স্ট্রাকচার, এটাই হচ্ছে আমাদের PCl5 এর বন্ধন, আমরা এক্সপ্লেন করতে গেলে আমাদেরকে sp3d হাইব্রিডাইজেশন এর মাধ্যমে এক্সপ্লেন করতে হবে। তাহলে এটা হলো ওভারঅল sp3d হাইব্রিডাইজেশন। এরপরে চলে আসি তোদের sp3d2, আমাদের আর দুটো হাইব্রিডাইজেশন এখানে পড়তে হয়, যদিও sp3d2 যেমন আছে তেমন d2sp3ও আছে, d2sp3 আমরা যখন 12 এর জটিল যৌগ করব সেখানে গিয়ে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নেক্সট হচ্ছে আমাদের sp3d2 সম্প্রদায়। sp3d2 মানে দেখ একটা s তিনটে p দুটো d, একটা s তিনটে p দুটো d মানে এটা হচ্ছে তো ছটা, ছটা মানে এক্সাম্পল হচ্ছে sf6, sf6 এ তুই যদি দেখিস সেন্ট্রাল s মানে সালফার, এটা হচ্ছে sp3d2 হাইব্রিডাইজেশন। কি করে স্ট্রাকচারটা কি রকম, এর স্ট্রাকচারটা হচ্ছে স্কয়ার বাইপিরামিডাল, স্কয়ার বাইপিরামিড, this is the square bipyramidal, square bipyramidal বা এটাকে আমরা বলবো অক্টাহেড্রাল, বাংলায় বলে অষ্টতলকীয়, এটাকে আমরা বলছি স্কয়ার বাইপিরামিডাল বা অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়, ঠিক আছে। তাহলে এই যে বন্ধন কোণ এটা হচ্ছে তোর 90 ডিগ্রি, উপর নিচে এটা হচ্ছে 180 ডিগ্রি, বিকজ দিস ইজ অ্যাক্সিয়াল, আর এই চারটে হচ্ছে ইকুইটোরিয়াল। তাহলে এর স্ট্রাকচারটা আমরা বোঝার চেষ্টা করি কিভাবে হয়েছে, হাইব্রিডাইজেশনটা কিভাবে হয়েছে বোঝার চেষ্টা করি। সালফার হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p4 3d টা এরো ভ্যাকেন্ট, তাহলে এসে তে আছে দুটো ইলেকট্রন, পি এ তে আছে চারটে 1 2 3 আর দিস ইজ 4, আর ডি টা তোর ভ্যাকেন্ট, এটা হচ্ছে ডি ভ্যাকেন্সি আছে, পাঁচটা ভ্যাকেন্ট। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে যেতে পারে, এখান থেকে একটা এখানে যেতে পারে, একটা এস তিনটে পি দুটো ডি এর সাথে মিশলে sp3d2 হাইব্রিডাইজেশন আমার তৈরি হবে। তাহলে মোট ছটা ঘর তৈরি হবে, ছটা ঘরে প্রত্যেকটাতে একটা একটা করে ইলেকট্রন থাকবে, 1 2 3 4 5 6, প্রত্যেকটা ঘরে এখন তোর sp3d2 ঘর, এন্ড দিস ইজ হাফ ফিল্ড স্টেট, প্রত্যেকটা ইলেকট্রনই কিন্তু এখানে হাফ ফিল্ড অবস্থায় আছে। তাহলে ফ্লোরিন আসবে, ফ্লোরিনের পি অরবিটাল ইলেকট্রন এসে অল্টারনেট স্পিনেতে এসে ঢুকবে, এটা ক্লকওয়াইজ থাকলে ওটা অ্যান্টি ক্লকওয়াইজ এসে ঢুকে একটার সাথে বন্ড করবে, এটা আমরা প্রথমদিনই বলেছিলাম, ওখানে যে বন্ডিং ফর্মেশন হয় সেটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন বা রিপালশনের ফলে তৈরি হয়। তাহলে সালফারের এখানে বন্ধনটা sp3d তৈরি হয়েছে কিভাবে দেখায়, x, this is y, this is z, s orbital mixed up with px, according to x axis this is px, according to y axis this is py, according to z axis this is pz। এটা মিশছে কার সাথে, এটা মিশছে ডি ক্যারেক্টার দুখানা চাই, তাহলে যে দুটো ডি ক্যারেক্টার সেম, অর্থাৎ ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডি জেড স্কয়ার, এদের দুজনের ক্যারেক্টার সেম, বিকজ দে আর অন দ্য অ্যাক্সিস, দে আর অরবিটাল
প্রেজেন্ট অন দ্য অ্যাক্সিস বরাবর এদের অরবিটাল গুলো আছে। তাহলে এইটা হচ্ছে তোর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সাপোজ দিস ইজ এক্স অ্যান্ড দিস ইজ ওয়াই, তাহলে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর তোরা জানিস ডি জেড স্কোয়ারের ছবিটা হচ্ছে এই একটা ডাম্বেল আর একটা ডাম্বেল ঘুরছে অ্যাকর্ডিং টু এক্স ওয়াই প্লেন, তাহলে এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে ডি জেড স্কোয়ার, এটা বেবি শুটারের মতো দেখতে। তাহলে এখানে ছজন মিশে ছটা অরবিটাল তৈরি হবে। দিস ইজ 1 2 3 and 4, এটা স্কোয়ারটা তৈরি হলো, উপরে একটা নিচে একটা অ্যাক্সিয়াল বন্ডটা তৈরি হবে। তাহলে এখানে প্রত্যেকটা হাফ ফিল্ড একটা করে ইলেকট্রন আছে। এবার তোর ফ্লোরিন আসবে, ফ্লোরিন এসে একটা করে ইলেকট্রন নিয়ে অপোজিট স্পিনে ঢুকে একটা করে সিগমা বন্ড ফরমেশন করে ফেলবে। তাহলে এগুলো সব ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন, এটাই হচ্ছে আমার অষ্টতলকীয় স্ট্রাকচার SF6 তৈরি করবে। এটাই হচ্ছে SF6 অষ্টতলকীয় স্ট্রাকচার তৈরি হয়ে গেল। ক্লিয়ার কি না? এই হচ্ছে কনসেপ্ট। এটাই হচ্ছে sp3d2 হাইব্রিডাইজেশন বা সিম্পলি sp3d2 সংকরায়ন অবস্থা। তাহলে তোদের যদি বুঝতে হয়, তোদের অ্যাকচুয়ালি পরীক্ষাতে কোশ্চেন কি আসবে, তোদের কোশ্চেন আসবে একটা যৌগ দেবে, দিয়ে বলবে বলো তো এটা কি ধরনের হাইব্রিডাইজেশন শো করছে, স্ট্রাকচারটা কি। আমরা আগে প্রথমে হাইব্রিডাইজেশনের ব্যাপারটা বুঝবো, তারপর পুরো যৌগকে সহজে শর্টকাটে কিভাবে করা যায় সেটা আমি শেখাবো। সহজে শর্টকাটেই আমরা কিন্তু হাইব্রিডাইজেশন এক্সপ্লেন করতে পারবো, কোনো যৌগ কিভাবে তৈরি হয়েছে না হয়েছে সেটা দেখাতে পারবো। নেক্সট হচ্ছে আমরা চলে আসছি sp3d3 সংকরায়ন অবস্থা। sp3d3, তাহলে sp3d3 সংকরায়ন অবস্থা। তাহলে এখানে দেখ একটা s তিনটে d দ্যাট মিন্স 7, তার মানে IF7 হচ্ছে এটা একটা एग्जांपल হতে পারে। এর স্ট্রাকচার কি IF7 পেন্টাগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার, এটা একটা পেন্টাগন পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় বাংলায়। তাহলে এটা একটা পেন্টাগন, উপরে একটা ফ্লোরিন নিচে একটা ফ্লোরিন, দ্যাট ইজ পেন্টাগোনাল বাইপিরামিডাল এই স্ট্রাকচারটা এটা তৈরি হচ্ছে। এই বন্ড অ্যাঙ্গেল গুলো হচ্ছে 72 ডিগ্রি করে, উপর নিচে 180 ডিগ্রি অ্যাক্সিয়াল। এটা উপর নিচে আছে, মানে একটা পেন্টাগন একটা প্লেনে আছে, উপরে একটা ফ্লোরিন নিচে একটা ফ্লোরিন, মানে উপর দিকে এখানে একটা ফ্লোরিন এখানে একটা ফ্লোরিন, আর এই পেন্টাগন পুরো ব্যাপারটা একটা প্লেনে আছে। তাহলে এখানে দেখ একটা জিনিস বলি, আয়োডিনের তুই 53টা ইলেকট্রন বিন্যাস করা ডিফিকাল্ট এই মুহূর্তে। তাহলে আমরা কি করব না, সহজে শর্টকাট নিয়ম জানি, হ্যালোজেনের বহিঃস্থকক্ষের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা যারা পর্যায় সারণী পড়েছি আমরা জানি NH2 NP5, তাহলে ফ্লোরিনের জন্য 2s2 2p5, ক্লোরিনের জন্য 3s2 3p5, ব্রোমিনের জন্য 4s2 4p5, কারণ একটা চতুর্থ পর্যায়ে আছে ব্রোমিন, আর আয়োডিন পঞ্চম পর্যায়ে আছে 5s2 5p5, এটা হলো যোজ্যতা কক্ষের ইলেকট্রন। আর আমার বন্ধনে পার্টিসিপেট তো যোজ্যতা কক্ষের ইলেকট্রনই করে, তাহলে যোজ্যতা কক্ষের ইলেকট্রন জানলেই আমার হয়ে যাবে। 5dটা ফাঁকা, তাহলে S এতে দুটো ইলেকট্রন, P এতে পাঁচটা ইলেকট্রন আছে, তাহলে 1 2 3 4 5, আর D এতে পুরো ভ্যাকেন্ট। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন যাবে, এখান থেকে দুজন যাবে, তাহলে যদি যায় তাহলে তিনটে ঘর ফিল আপ হবে, তাহলে তিনটে ডি একটা এস তিনটে পি মিশে টোটাল 7টা ঘর তৈরি হবে, একটা করে যেখানে ইলেকট্রন থাকবে। 1 2 3 4 5 6 7 এগুলো সব হচ্ছে এখন sp3d3 হাইব্রিডাইজেশন। এখানে ডিটা কারা, ডিটা হচ্ছে যে সমস্ত ডি এর ক্যারেক্টার এক, অর্থাৎ এই তিনটে ডি যারা ইন বিটুইন দ্য অ্যাক্সিস আছে, ইন বিটুইন দ্য অ্যাক্সিস। তাহলে ছবিটা বোঝার চেষ্টা করি, দিস ইজ ইউর এক্স অ্যাক্সিস, y axis and z axis for s orbital. This is px, py and this is pz according to z axis. এবার এটা যদি x হয় এটা যদি y হয়, dx স্কয়ার dxy dyz, এরা বলেছি অন দ্য অ্যাক্সিস থাকবে, মানে অ্যাক্সিসের মাঝ বরাবর যে ডাম্বেল গুলো থাকে, যে ছবিটা হয় ডি এর আমরা জানি অ্যাক্সিসের মাঝ বরাবর, সেগুলোকে আমরা নিব। তাহলে এটা হয়ে গেল dz(x). তাহলে এখানে টোটাল 7 জন মিক্সড আপ হয়েছে, তাহলে 7টা মিক্সড আপ হলে 1 2 3 4 5 6 7, প্রত্যেকটাতে একটা করে হাফ ফিল্ড অবস্থা ক্রিয়েট করেছে। এটাই হচ্ছে হাফ ফিল্ড sp3d হাইব্রিডাইজেশন তৈরি হলো। এরপরে তোর ফ্লোরিন আসবে, একটা করে ফ্লোরিন বন্ড করে IF7 স্ট্রাকচারটা আমাদের তৈরি হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের IF7
পঞ্চভুজীয়, দ্বিপিরামিডীয় বা পেন্টাগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার। তাহলে এখানে একটা জিনিস দেখ, আমরা যখনই কোনো যৌগের তার মানে বন্ধন ব্যাখ্যা করতে চাচ্ছি সমযোজী যৌগের, কিন্তু আমাকে সিম্পল ইলেকট্রনিক কনফিগারেশনে অ্যাটমিক কনফিগারেশনে হচ্ছে না, অ্যাটমিক কনফিগারেশন যে অ্যাটমিক অরবিটাল গুলো আছে অ্যাটমিক অরবিটাল গুলোকে মিক্সড আপ করতে হচ্ছে। তাদেরকে মিক্সড আপ করা মানে সংকরায়িত করা, সংকরায়িত করে আমাদের এই হাইব্রিডাইজেশনের কনসেপ্ট এসেছে। এটা খুবই সিম্পল, খুবই ইজিয়েস্ট ওয়ে। এছাড়াও আরো একটা সহজ পদ্ধতিতে আমরা যৌগের যেমন বললাম সহজে বার করতে পারবো। কিন্তু তোদের যেটা দরকার রেগুলার বেসিসে কোনো এই যে ছবিগুলো যেটা আমরা আঁকলাম, তোদের হয়তো পরীক্ষাতে এইসব পড়বে না, কারণ তোদের এমসিকিউ বেসড এক্সাম এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, কিন্তু সিবিএসসি টিবিএসসির ক্ষেত্রে এগুলো পড়ে। তো আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও পড়তো, এরকম ছবি আঁকতে দিত বা কিভাবে এসেছে দেখাতে দিত, এখন সেটা আর পড়বে না। তো তোদের একটা যৌগ দেবে, কিন্তু হলেও তোরা কিন্তু এটাকে একবার করে অন্তত প্র্যাকটিস করবি, কারণ এটা না প্র্যাকটিস করলে তোরা বুঝতেই পারবি না যেটা কিভাবে হচ্ছে। তো হাইব্রিডাইজেশনটা বুঝতে গেলে একদম টু দা পয়েন্ট শিখতে হবে। আরো একটা কথা, কনসিস্টেন্সিটা বজায় রাখ। আমি যেটা প্রথমেও বললাম, রেগুলার বেসিসে অন্তত 5-6 ঘন্টা করে পড়। বাড়িতে টিউশন যত থাকছে সেগুলো বাদ দিয়ে, স্কুল বাদ দিয়ে বাড়িতে 5-6 ঘন্টা পড়তেই হবে রেগুলার বেসিসে। আদারওয়াইজ সায়েন্সের এই যে বেসিক নলেজটা, বেসিক কনসেপ্ট যতক্ষণ না তুই ক্লিয়ার করবি ততক্ষণ কিন্তু কিছু হবে না। কারণ কোনো কিছু জিনিসই দেখ পেতে গেলে তোকে কিন্তু তার জন্য খাটতে হবে, পরিশ্রম করতে হবে, সেটা তো না করলে কিছু হয় না। পরিশ্রম তো সেখানে কোনো তোর শর্টকাট নেই। তো সাকসেস পেতে গেলে শর্টকাট নিলে কিন্তু চলবে না, সেটাই রেগুলার বেসিসে পড়ো। এরপর আমরা নেক্সট ভিডিওতে দেখাবো ভিএসিপিআর তত্ত্ব, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, এবং কিভাবে শর্টকাটে আমি কোনো যৌগের হাইব্রিডাইজেশন বার করতে পারি সেটা আমরা দেখাবো নেক্সট ভিডিওতে।